নমস্কার, আমি অধ্যায় আর তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। আজ আবার আমরা হাজির হয়েছি তোমাদের জন্য নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ শুনবে সমজা দাসের কলমে গোয়েন্দা বিবস্বান সিরিজের দ্বিতীয় গল্প তৃতীয় রিপু। প্রসঙ্গত এর আগে আমরা এই সিরিজের প্রথম গল্প কেচক সংহার রহস্য শুনিয়েছি তোমাদের। যারা শোনোনি শুনতে ভুলো না কিন্তু। যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে গল্প শুনছো বা প্রথমবার এসেছো গল্প শুনতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন অন করে দিও সমস্ত গল্পের আপডেটস পেতে। আর জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু মাত্র 29 টাকা থেকে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প সমজা দাসের কলমে গোয়েন্দা বিবস্বান সিরিজের দ্বিতীয় গল্প তৃতীয় রিপু। স্যার বলছি, মন্ত্রীকে হুমকি দেওয়া তদন্তে তো আমাদের ডিপার্টমেন্ট জড়িত থাকে না। এই কেসটায় আমার ইনভলভ হওয়া কি ঠিক হবে? দিল্লি পুলিশের হোমিসাইড শাখার অফিসার বিবস্বান ভৌমিকের গলায় দ্বিধা স্পষ্ট ছিল। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার, গাঁট্টা গোট্টা চেহারার কেশ বিরল মানুষটি বুদ্ধি, সাহস এবং সাফল্যের জন্য সুপার কপ হিসাবেই বিবেচিত হন। তাকে এমন দ্বিধাগ্রস্ত হতে দেখে কমিশনার সুখবিন্দর গিল বুঝলেন ব্যাখ্যার প্রয়োজন আছে। বিবস্বানের দিকে কফির কাপ এগিয়ে দিয়ে তিনি বললেন, এই কেসের সঙ্গে আপাতত দিল্লি পুলিশের কোনো সম্পর্ক নেই, তাই ডিপার্টমেন্টের ব্যাপারটা নিয়ে তুমি মাথা ঘামিও না। মানে বুঝলাম না স্যার। বিবস্বানের ভ্রু কুঁচকে গেল। গিল দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সুরেন্দ্র শেঠকে কেউ উড়ো চিঠির মাধ্যমে হুমকি দিচ্ছে। আচ্ছা, এটা শুনে তোমার কি মনে হয়? হয় কেউ মজা করছে, নয়তো সর্ষের মধ্যেই ভূত আছে স্যার। তা না হলে এমন সিকিউরিটি প্রোটোকল আর তদন্তের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেউ হুমকি দিত না। এক্স্যাক্টলি। গিল সোজা হয়ে বসলেন। ব্যাপারটা তাহলে কতখানি সেন্সিটিভ বুঝতেই তো পারছো। এমন কেসে তোমায় ছাড়া আমি কাউকে বিশ্বাস করতেই পারছি না। তুমি নিজে তার সঙ্গে কথা বলো। আজ বিকেল 4টে সুরেন্দ্র শেঠের দপ্তরে চলে যাও। ওকে স্যার। স্যালিউট ঠুকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন বিবস্বান। আর যদি সত্যি কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় স্যার? গিল স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকালেন বিবস্বানের দিকে, তারপর মৃদু হেসে সামনে খোলা ল্যাপটপে ডুব দিলেন। মুচকি হেসে বিবস্বানও অস্ফুটে বলল, ইয়েস স্যার। প্রায় 2 সপ্তাহ আগে থেকে এসব শুরু হয়েছে। সুরেন্দ্র শেঠের বয়স 60-এর কাছাকাছি হবে। বেঁটে খাটো, ফর্সা, গোলগাল চেহারা। টিভিতে যেমন দেখায়, সামনে থেকে যেন একটু বেশি বয়স্ক দেখালো। বিবস্বান ভাবলেন হয়তো চাপে থাকার কারণেই চেহারায় তার প্রভাব পড়েছে। সাদা পোশাকের বিবস্বানকে দেখে সুরেন্দ্র বললেন, আপনি ওই থিয়েটার অ্যাক্ট্রেস মার্ডারের কেসটা সলভ করেছিলেন না? না, শুধু আমি নই, আমার টিম সলভ করেছিল। এবার দয়া করে খুলে বলুন এখনো পর্যন্ত কি কি ঘটেছে। কিচ্ছু গোপন করবেন না। ড্রয়ার খুলে সুরেন্দ্র কয়েকটা সাদা খাম এগিয়ে দিলেন বিবস্বানের দিকে। প্রত্যেকটা খামে একটা করে চিঠি ছিল। সাদা পাতায় খবরের কাগজ বা ম্যাগাজিনের বিভিন্ন আকারের হরফ কেটে আঠা দিয়ে জুড়ে লেখা একটি করে বাক্য ছাড়া তাতে কিছু ছিল না। প্রত্যেকটিতেই মন্ত্রীমশাইকে সাবধান করা হয়েছিল। শেষেরটিতে লেখা ছিল, নাতির মঙ্গল চাইলে পাপ থেকে বিরত থাকুন। চিঠিগুলোর খামের ওপর পোস্ট অফিসের স্ট্যাম্প লাগানো। একটা স্ট্যাম্পের কালি ঘেঁটে গিয়ে কিছু বোঝা যাচ্ছিল না। বাকি দুটোই নিউ দিল্লির 2 আলাদা জায়গা থেকে পাঠানো হয়েছে। এগুলো আমি নিজের কাছে রাখতে পারি? নিশ্চয়ই। এগুলোর জন্যই ভয় পাচ্ছিলেন? মাথা নেড়ে সুরেন্দ্র বললেন,
গত পরশু থেকে আমাদের বাড়ির পোষা ল্যাব্রাডর সিডনি নিখোঁজ। নিখোঁজ মানে? নিখোঁজ বলতে যা বোঝায় তাই। পরশু সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু একটি পূর্ণবয়স্ক ল্যাব্রাডর কুকুরকে এইভাবে কিডন্যাপ করা তেমন সহজ ব্যাপার বলে তো মনে হয় না। সিডনির বয়স কত ছিল? 9 বছর। তা বলে বুড়ো হয়ে যায়নি, এখনো ওর গায়ের জোর যথেষ্টই ছিল। বাড়ির লোক ছাড়া কাউকে মানত না ও। কিন্তু অফিসার, যদি কেউ ওকে ঘুম পাড়িয়ে তুলে নিয়ে গিয়ে থাকে কিংবা মেরেই ফেলে, সেক্ষেত্রে ও কি বা করত? বিমর্ষ মুখে বললেন সুরেন্দ্র। একটু ভেবে বিবস্বান বললেন, আচ্ছা, আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছেন? আমার স্ত্রী নির্মলা গৃহবধূ। বড় ছেলে দীপেন্দ্র ফ্যামিলি নিয়ে বস্টনে থাকে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উঁচু পদে চাকরি করে, ওখানেই ও সেটেলড। ছোট ছেলে রিতেন্দর মেডিসিন ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস। ওর স্ত্রী স্নেহার কর্পোরেট চাকরিতে খুব চাপ, ছেলেকে সময় খুবই কম দিতে পারে ও। ওদের একমাত্র ছেলে ডাব্বু ক্লাস 3-তে পড়ে। আমার বাবা আছেন, আগে দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখন বয়স 82, বাড়িতেই থাকেন। আর ছিল সিডনি, কিন্তু সে তো। দীর্ঘশ্বাস ফেললেন সুরেন্দ্র। আপনার কাউকে কি সন্দেহ হয়? দেখুন, আপনি রাজনীতির জগতের মানুষ, রাজনৈতিক শত্রু থাকাই স্বাভাবিক। তবে তার জন্য কেউ এইভাবে চিঠি লিখে থ্রেট দেয় বলে তো শুনিনি। কিন্তু এইসব চিঠিতে কোন পাপের ব্যাপারে আপনাকে বারবার সাবধান করা হচ্ছে কিছু বুঝতে পারছেন আপনি? আমি কদিন অনেক ভেবেছি, কিছুই বুঝতে পারছি না। রাজনীতিতে রেষারেষি থাকে, কিন্তু সেখানে লড়াইটা অন্যরকম হয়। আর ব্যক্তিগত জীবনে? না, সেরকম কারো কথা মনে পড়ছে না। আপনার বাড়ির লোকেরা জানে এই চিঠিগুলোর ব্যাপারে? না, এখনো বলিনি কাউকে। শুধু শুধু সবাই ভয় পেয়ে যাবে। তবে নাতির স্কুল বাস ছাড়িয়ে বাড়ির গাড়িতে যাতায়াতের ব্যবস্থা করেছি। আমার পার্সোনাল ড্রাইভার ওকে স্কুলে ছাড়ে, আবার বাড়িতে পৌঁছেও দেয়। বেশ, আপনার বাড়ির লোকেদের সঙ্গে আমি একবার কথা বলতে চাই। বাড়িতে যাওয়া যাবে? নিশ্চয়ই, কাল সকালে আসুন। সকাল 9টার সময় গ্রেটার কৈলাসে সুরেন্দ্র শেঠের দোতলা বাংলো প্যাটার্নের বাড়িটার সামনে বিবস্বানের গাড়ি এসে থামল। বিবস্বান ব্যক্তিগত গাড়ি নিয়ে সাদা পোশাকে এসেছিলেন। নেমে চারিদিক ভালো করে দেখলেন তিনি। বাড়িটি প্রাচীর দিয়ে ঘেরা। জেড ক্যাটাগরির সিকিউরিটি পেরিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকলেন বিবস্বান। ভেতরে বেশ প্রশস্ত খোলা বাগান, সেখানে বসার ব্যবস্থাও আছে। বসার ঘরটি দামি আসবাবপত্র, বড় বড় দুটো সোফা সেট এবং বেশ কিছু চেয়ার দিয়ে সাজানো। হলের ডান দিক দিয়ে ঘোরানো সিঁড়ি ওপরে উঠে দোতলায় চলে গেছে। সুরেন্দ্র বাড়িতেই ছিলেন। তিনি বিবস্বানকে বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন। বিবস্বান বললেন, পরিবারের সকলেই বাড়িতে আছেন, তাই তো? ডাব্বু মানে আমার নাতি স্কুলে গেছে, সে ছাড়া সবাই আছে। কিন্তু আমার স্ত্রী নির্মলা ছাড়া কাউকে এই ব্যাপারটা বলিনি। মানে বুঝলাম। আপনি বরং রিপোর্টার হিসেবে আমার পরিচয় দিন। বলুন, আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে খবরের কাগজে লিখতে এসেছি, কেমন? সুরেন্দ্র হেসে সম্মত হলেন। এক বয়স্কা মহিলা ঘরে এলেন। তার হাতে ধরা ট্রেতে দুটি বোন চায়নার দুধ সাদা চায়ের কাপ এবং আরেকটা প্লেটে কিছু ড্রাই ফ্রুটস রাখা ছিল। ট্রে টেবিলে রেখে হাত জোর করে নমস্তে বললেন মহিলা। নমস্তে। বিবস্বান প্রতি নমস্কার করে বললেন, নমস্কার, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আপনার স্বামীকে কে বা কারা হুমকি চিঠি দিচ্ছে? হ্যাঁ, কাল রাতে জেনেছি। আপনার কাউকে সন্দেহ হয়? না। সংক্ষিপ্ত উত্তর দিলেন নির্মলা। সিডনি কিভাবে হারিয়ে গেল?
এবার নির্মলাকে বিষণ্ণ দেখালো। বললেন, ওকে তো চেন দিয়ে বেঁধে রাখা হতো না, বাড়ির ভেতর ছাড়াই থাকতো, বাইরের লোকজন এলেও ছাড়া থাকতো, কাউকে কিছু করতো না, রাতে নাতির ঘরে শুতো, মাঝে মাঝে বাইরে গিয়ে টহল দিয়ে আসতো। নাতির খুব ন্যাওটা ছিল, শুধু স্কুলের সময়টুকু বাদ দিলে বাকি সময়টা ডাব্বু আর সিডনি সব সময় একসঙ্গে থাকতো। ডাব্বু দুদিনের জন্য মামার বাড়ি গেলেও সিডনিকে নিয়ে যেত সঙ্গে, নইলে সিডনি খাওয়া দাওয়া ছেড়ে দিত। ডাব্বুও ওকে ছেড়ে থাকতে পারতো না। তাহলে হারালো কি করে? জানি না, হারিয়ে যাওয়ার আগের রাতেও ডাব্বুর ঘরেই ছিল। সকালে বাড়িতে পেপারওয়ালা, দুধওয়ালা, সবজিওয়ালারা এসেছিল, হয়তো ভুল করে গেট খোলা ছিল, বোধহয় তখনই বেরিয়ে গেছে। কেউ ওকে বেরোতে দেখেনি, সকালে কেউ আসলে দেখেইনি ওকে। সুরেন্দ্র বলে উঠলেন, নিজে থেকে বেরিয়ে গেলে ও ফিরে আসতো, তা তো আসেনি। আমার ধারণা ওকে সম্ভবত কিডন্যাপ করা হয়েছে। কিন্তু আপনার বাড়িতে এত সিকিউরিটি, সেসব পেরিয়ে কে কিডন্যাপ করবে? সুরেন্দ্র বিমর্ষ মুখে বললেন, জানি না, গেটে সিসিটিভি আছে, সেখানে ওকে বেরোতে দেখা যায়নি। আশ্চর্য, স্ট্রেঞ্জ। একটু অন্যমনস্কভাবে বললেন বিবস্বান, আবার মুখ তুলে বললেন, আচ্ছা, আপনি তো একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আপনার হাতে যেমন ক্ষমতা আছে তেমনই দায়িত্বও কম নয়। এমন কেউ কি আছে যে আপনার কাছে কোনো ফেভার চেয়েছে অথচ আপনি সেটা তাকে দেননি? এখন হয়তো সে আপনাকে ভয় দেখিয়ে কাজ হাসিল করতে চাইছে। সরকারি কাজ খুব কড়া নিয়ম কানুনের মধ্যে হয়। আমি মন্ত্রী হলেও প্রতিটি দপ্তরে অনেক আমলা কাজ করেন। সত্যি বলতে কি, আসল কাজটা হাতে কলমে তারাই করেন। সরকারের কাজ হলো নীতি নির্ধারণ করা, সেটা এক্সিকিউট করেন সরকারি কর্মচারীরা। তাই সরাসরি আমার কাছে সেভাবে কেউ কোনো আর্জি নিয়ে আসেনি। আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ আপনার উপর যার রাগ থাকতে পারে? সুরেন্দ্র কিছু বলার আগেই নির্মলা বললেন, না না, আমাদের পরিবারে সকলের সঙ্গে সকলের সম্পর্ক ভালো, কেউ আমাদের সঙ্গে খারাপ কিছু করবে না। বেশ, আমি বাড়ির বাকিদের সঙ্গেও একটু কথা বলতে চাই, গম্ভীর গলায় বললেন বিবস্বান। সুরেন্দ্র শেঠের ছোট ছেলে রিতেন্দ্র বাড়িতেই ছিল। রিতেন্দ্রর বয়স 35-এর আশেপাশে হবে। সুরেন্দ্র জার্নালিস্ট হিসাবে বিবস্বানের পরিচয় দিলেন। বিবস্বানকে দেখে রিতেন্দ্র নির্লিপ্ত মুখে বলল, আমাকে ফ্যাক্টরি যেতে হবে। কি জানতে চান বলুন। আপনার তো মেডিসিন ম্যানুফ্যাকচারের বিজনেস, তাই তো? হ্যাঁ। কি ধরনের মেডিসিন তৈরি হয় আপনার ফ্যাক্টরিতে? মূলত জেনেরিক মেডিসিনস, অবশ্য কিছু বিশেষ ব্র্যান্ডের মেডিসিনের বরাতও আমরা পাই। তবে জেনেরিক মেডিসিনেরই মাস প্রোডাকশন হয় আমাদের এখান থেকে। কিছু ভ্যাকসিন হয়, সেগুলো বিভিন্ন হসপিটাল, হেলথ সেন্টার এসব জায়গায় ব্যবহার করা হয়। কবজি উল্টে ঘড়ি দেখতে দেখতে বলল রিতেন্দ্র, আপনি বোধহয় ব্যস্ত। ঠিক আছে, পরে কথা হবে। ঘর থেকে বেরিয়ে এলেন বিবস্বান। আপনার বাবা বাড়িতে আছেন? অসুবিধা না থাকলে কথা বলা যাবে একটু তার সঙ্গে? বাইরে এসে সুরেন্দ্রকে জিজ্ঞেস করলেন বিবস্বান। সুরেন্দ্রর মুখে একটু অস্বস্তির ভাব দেখা গেল। বাড়িতেই আছেন, তবে বয়স হয়েছে তো, তার উপর ক্যান্সার। লেখাপড়ার জগতের মানুষ, এখনো পরিবারটাকে নিজের ক্লাসরুম বলে মনে করেন, সবাই তার ছাত্র। বয়স হলে ওরকম হয়। তাছাড়া এই বয়সে লোকজনের সঙ্গে মিশলে, একটু বাইরে বেড়ালে মন ভালো থাকে। ড্রাইভার তিওয়ারি কাকাই বাবার একমাত্র বন্ধু বলতে পারেন। তার সঙ্গেই বাবা মাঝে মাঝে বেড়াতে যান। ডাব্বুও যায় কখনো সখনো, সিডনিও যেত। আসলে ডাব্বু একটু মুখ চড়া ছেলে, বয়সের তুলনায় বেশি পরিণত। বাবা আর তিওয়ারি কাকাই ওর বন্ধু। বাবা ওই অসমবয়স্ক সঙ্গ বেশ পছন্দ করেন। ইন্টারেস্টিং। তাহলে তো দেখা করতেই হচ্ছে। আর ডাব্বু থাকলে তার সঙ্গেও দেখা হয়ে যেত,
সিডনি সম্পর্কে সবচেয়ে বেশি তার কাছেই জানা যেত আই গেস। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছালেন দুজনে। খোলা ব্যালকনিতে বসে একটা বই পড়ছিলেন সুরেন্দ্রর বাবা দিবাকর শেঠ। সুরেন্দ্র বিবস্বানকে নিয়ে সেখানে গেলে তিনি বই থেকে মুখ তুলে তাকালেন। মানুষটির মাথায় প্রায় চুল নেই বললেই চলে, হয়তো ক্যান্সারের জন্যই। দাড়ি গোঁফ কামানো, বেতের মতো পাকানো চেহারায় বয়স এবং অসুস্থতার ছাপ থাকলেও চোখের দৃষ্টি উজ্জ্বল। সুরেন্দ্র শেঠ বিবস্বানের পরিচয় দিলেন দৈনিক জাগরণ পত্রিকার সাংবাদিক হিসাবে। দিবাকর এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন বিবস্বানের দিকে, তারপর মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিয়ে ফিক করে হেসে বললেন, কোন ডিপার্টমেন্ট? ডেইলি নিউজ। দিবাকর বেশ সময় নিয়ে উপর নিচে মাথা নাড়লেন, তারপর বললেন, ডেইলি নিউজ আজকাল মন্ত্রীদের ইন্টারভিউ ছাপছে বুঝি, রাতেও ডিউটি থাকে? বিবস্বান একটু থমকে গিয়ে বললেন, হঠাৎ করে কোনো নিউজ লেট আওয়ারে এসে গেলে যেতে হয় বই কি। কিন্তু বাবা, রোজ রাত জেগে ভোরে উঠলে তো শরীর ঠিক থাকবে না। সকালে উঠে জগিংয়ে যেতে গেলে রাতে অন্তত 7 ঘন্টা ঘুম দরকার। তবে তুমি যে আজকালকার ছেলেদের মতো প্রোটিন শেক না খেয়ে ছাতুর শরবত খাও, সেটা ভালো। আর সঙ্গে ডিম খাবে, বুঝলে? বাঙালি যখন নিরামিষাশী ন নিশ্চয়ই। বেশ কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন বিবস্বান। পরিচয় দেবার সময় তিনি নিজের সঠিক নাম বলেননি, বাঙালি পদবিটাও ব্যবহার করেননি। দিবাকর মিটিমিটি হাসছিলেন, যেন বিবস্বান বোকা বনে যাওয়ায় ভারী মজা পেয়েছেন তিনি। আপনি কি করে জানলেন যে আমি প্রোটিন শেক খাই না, বরং ছাতুর শরবত খাই? আবার ফিক করে হাসলেন দিবাকর। বিবস্বানের কথার উত্তর না দিয়ে বললেন, পোস্টিং কোথায় বলো? ইন্দ্রপ্রস্থ মার্গ, হেডকোয়ার্টার? ও, এখন তো আবার জয়সিং মার্গে শিফট হয়েছে। হ্যাঁ। বলেই থমকে গেলেন বিবস্বান। তার ছাতু খাওয়ার ব্যাপারটা দিবাকর জানলেন কি করে, সেই ভাবনায় তিনি এতটাই নিবিষ্ট ছিলেন যে দিবাকরের বুদ্ধির জালে অচেতনেই পা দিয়ে ফেলেছেন। নিজের বুদ্ধি নিয়ে গোপন অহংকার থাকলেও এই বৃদ্ধের সামনে নিজেকে নিতান্ত নির্বোধ মনে হচ্ছিল তার। হো হো করে হেসে উঠলেন দিবাকর। লজ্জা পেও না, বোঝো, অবাক হওয়ার কিছু নেই। তোমার চোখের তলায় কালি পড়েছে, বুঝতে অসুবিধা হয় না কদিন ধরে রাতে ভালো ঘুম হচ্ছে না। সকালে জগিং করে এখানে আসার আগে জামা জুতো বদলালেও মোজা বদলাওনি। কাল রাতে বৃষ্টি হয়েছে, মোজায় কাদার ছিটে লেগে আছে। আর ছাতুর শরবত বোধহয় নিজেই বানিয়ে খেয়েছ, নখের কোণে এখনো ছাতুর গুঁড়ো লেগে আছে। আমি বাঙালি আপনি জানলেন কি করে? তীক্ষ্ণ ধী দিবাকরের হাসিটা বেশ শিশু সুলভ। হেসেই বললেন, আমার স্বর্গতা মাতৃদেবী কলকাতার মেয়ে ছিলেন, আমিও জন্মেছি ওই শহরে। তোমার হাতে যে লাল সুতোটা বাঁধা আছে, সেটা বিজয়া দশমীর দিন ঘটের কাপড় ছিঁড়ে বানানো হয়, আমি জানি। কিন্তু এরকম লাল সুতো তো অন্যরাও বাঁধে, তাই না? বিবস্বান সন্তুষ্ট হতে পারছিলেন না। তা বাঁধে, কিন্তু তাতে বেলকাঠির গিঁট থাকে না। এটা বাঙালিদের একচেটিয়া। কিন্তু আমি যে পুলিশ সেটা বুঝলেন কি করে? তোমার চোখ দেখে। 3 দিন আগে থেকে সিডনি নিরুদ্দেশ, তাই 2 4 করলাম আর কি। জেগে বলো, কি জানতে চাও? কেসটা কি স্যার? আর এত রাগঢাকি বা কেন? রোহিতের প্রশ্নটা শুনে মৃদু হাসলেন বিবস্বান।
কর্তব্যের খাতিরে বাইরের বিভাগের কোনো কেসে জড়িয়ে পড়লেও বিবস্বান নিজের একান্ত বিশ্বাসভাজন এই কনিষ্ঠ অফিসারটিকে সঙ্গে রাখার চেষ্টা করেন। ছেলেটি সৎ, বুদ্ধিমান এবং কাজ শিখতে আগ্রহী। মন্ত্রীমশাইয়ের কুকুর মিসিং। হ্যাঁ, শুধু এই? রোহিতের চোখ কপালে উঠল। হ্যাঁ, আপাতত এই, তবে আরও কিছু হবে বলেই আমার ধারণা, বুঝলে? আরও কিছু? বিবস্বান উত্তর দেবার আগেই তার টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। হ্যালো। ওকে। হাঁ হাঁ করে দুটো কথা বলে রিসিভার নামিয়ে উঠে দাঁড়ালেন বিবস্বান। বললেন, চলো রোহিত। কোথায়? কেন, সুরেন্দ্র শেঠের বাড়ি। কি হয়েছে? ওই যে বলছিলাম না, মনে হচ্ছে আরও কিছু হবে। কুকুরের পর এবার মানুষ। সুরেন্দ্র শেঠের নাতি ডাব্বু মিসিং। সুরেন্দ্র শেঠের বাড়িতে শোকের আবহ ঘন হয়ে উঠেছিল। বিবস্বান ঢুকতেই সুরেন্দ্র প্রায় ছুটে এসে তার সামনে দাঁড়িয়ে বললেন, ডাব্বুকে ওরা কিডন্যাপ করেছে অফিসার, এই দেখুন। বাড়িয়ে ধরা খামটা খুললেন বিবস্বান। ভেতরে ফুলস্কেপ পাতায় আগের মতো করেই হরফ কেটে কেটে লেখা ছিল, সময় দিয়েছিলাম, সাবধান করেছিলাম, পাপের শাস্তি ভোগ করুন। কিন্তু কোন পাপের কথা বলছে ওরা? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন বিবস্বান। আমি সত্যি জানি না, বিশ্বাস করুন, আমি সত্যি জানি না। কাঁদো কাঁদো মুখে বললেন সুরেন্দ্র। পেছনে দাঁড়িয়ে রিতেন্দ্রর স্ত্রী স্নেহা হু হু করে কেঁদে উঠল। নির্মলা উঠে গিয়ে তার পাশে বসে তাকে জড়িয়ে ধরলেন। দিবাকর পেছন থেকে গমগমে কণ্ঠে বললেন, জানি না বললে হবে? কিডন্যাপার কোনো মুক্তিপণ চায়নি, কোনো পাপের কথাই বলছে। তোমরাই জানবে তোমরা কোন পাপ করেছ। দাদাজি, আপনি প্লিজ চুপ করুন। এই অবস্থায় কারুর মাথা ঠিক নেই, এর মধ্যে আপনার মোরাল পলিশিং বন্ধ করুন। রেগে উঠল রিতেন্দ্র। এটা মাথা গরম করার সময় নয়। আমি ফোন ট্যাপ করতে বলে দিচ্ছি, টাকা চেয়ে কল এলে লোকেশন ট্রেস করার চেষ্টা করতে হবে। কিন্তু কিডন্যাপিংটা হলো কি করে? স্কুল থেকে ডাব্বু রোজ 2টোর মধ্যে ফিরে আসে। আজ ড্রাইভার ওকে আনতে গেলে স্কুল থেকে জানানো হয় কেউ আগেই এসে ওকে এসকর্ট আই কার্ড দেখিয়ে নিয়ে গেছে। ওরা কনফার্ম করেছে এসকর্ট আইডি ছাড়া কোনোভাবেই কারো হাতে বাচ্চাদের ছাড়া হয় না। স্কুল টিচার বা গেটকিপার কেউ মনে করতে পারছে না কে নিয়ে গেছিল ডাব্বুকে? না, বলছে স্কুল ছুটির সময় ভীষণ ভিড় থাকে, অত ভিড়ের মধ্যে মুখ মনে রাখা সম্ভব হয়নি। কিন্তু স্কুল তো এভাবে নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। ঠিক আছে, সেসব আমি দেখে নিচ্ছি, কিন্তু আপনাদেরও আমার সঙ্গে কোঅপারেট করতে হবে। আমাকে জানতে হবে কিডন্যাপার বারবার কোন পাপের কথা বলছে। আমার মন বলছে কিডন্যাপার কোনো টাকা চাইবে না। আপনারা সকলেই ভাবার চেষ্টা করুন, নিজেদের অতীত হাতেড়ে দেখুন সেখানে এমন কোনো পাপ লুকিয়ে আছে কিনা যার মূল্য ডাব্বুকে চোকাতে হচ্ছে। কি বলছেন কি আপনি? সমাজে আমাদের পরিবারের যথেষ্ট সুনাম আছে, সম্মান আছে, এখানে কোনো পাপ থাকবে? রাবিশ! চেঁচিয়ে উঠল রিতেন্দ্র। হ্যাঁ, সেক্ষেত্রে তো কিডন্যাপারের ফোনের অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন আমাদের হাতে খোলা নেই, তাই না? দীর্ঘশ্বাস ফেলে বললেন বিবস্বান। বিবস্বানদের গাড়ি দিল্লির রাস্তায় ছুটে চলছিল। গাড়িতে ওঠার পর থেকেই চুপচাপ ছিলেন মানুষটা। এইবার তিনি মুখ খুললেন। রোহিত, মন্ত্রীমশাইয়ের পরিবার দেখে তোমার কি মনে হলো বলো তো? রোহিত একটু ভেবে নিয়ে বলল, সুরেন্দ্র শেঠকে দেখে মনে হলো ফ্যামিলি ম্যান, পরিবারকে ভালোবাসেন। রিতেন্দ্রর কিছুটা মাথা গরম, বাকি কাউকে তেমন বুঝলাম না। এদের সকলের ঠিকুজি আমার চাই রোহিত, খুব তাড়াতাড়ি। হাতে কিন্তু সময় নেই একদম। ঠিক আছে, আমি আমার সোর্সদের লাগিয়ে দিচ্ছি। আজকে কিন্তু স্যার একটা খটকা তবু থেকে যাচ্ছে।
কি খটকা? মানে কুকুরটাকে কিডন্যাপ করা হলো কেন? হয়তো ওটা ওয়ার্নিং ছিল, কিংবা কুকুর থাকলে হয়তো বাচ্চাটাকে কিডন্যাপ করতে অসুবিধা হতো, তাই। কিন্তু বাচ্চাটাকে তো স্কুল থেকে উঠিয়েছে, কুকুর তো আর ওর সঙ্গে স্কুলে যেত না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন বিবস্বান। বাকি রাস্তা তিনি মুখ খুললেন না। রোহিত কোনো প্রশ্ন করল না। কে জানে বাচ্চাটা কি অবস্থায় কোথায় আছে। পুলিশের চাকরি করার সুবাদে সবসময়ই অপরাধ নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয় তাদের, কিন্তু বাচ্চাদের সঙ্গে ঘটা অপরাধ সবসময় একটা মানসিক চাপ সৃষ্টি করে। অফিসের সামনে গাড়ি থেকে নেমে বিবস্বান রোহিতের দিকে তাকিয়ে বললেন, শেঠ পরিবারের সব সদস্যের কল রেকর্ড চাই আমার। জানি সহজ পথে পাওয়া অসম্ভব। আমি কমিশনারের সঙ্গে কথা বলছি, কিন্তু জিনিসটা তোমায় আদায় করতেই হবে। রোহিত মাথা নেড়ে সায় দিয়ে বলল, আর কিছু স্যার? সুরেন্দ্র শেঠ মন্ত্রী হওয়ার পর থেকে কি কি কাজে ওর ইনভলভমেন্ট ছিল বা আছে, এই ডিটেলসটা চাই। কাজটা সহজ নয়, কিন্তু ইনফরমেশন দরকার। আর হ্যাঁ, রিতেন্দ্রর ব্যাপারেও আমার খোঁজ চাই। ভেতরে ঢুকে গেলেন বিবস্বান। ডাব্বুর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনার পরেও কোনো তথ্য পাওয়া গেল না। সিকিউরিটি গার্ড ও কেয়ারটেকার দুজনে জানিয়েছে ছুটির সময় ভীষণ ভিড় থাকে। বাড়ি থেকে এসকর্ট কার্ড নিয়ে কেউ এলে তবেই তার কাছে বাচ্চা ছাড়া হয়। তাই কার্ড ছাড়া যে সৌমেন্দ্র তথা ডাব্বুকে ছাড়া হয়নি সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত। কিন্তু কেউ যদি জাল এসকর্ট কার্ড নিয়ে আসে? সৌমেন্দ্র তো বাচ্চা ছেলে নয়, ক্লাস 3-তে পড়ে। অচেনা লোকের সাথে সেই বা যাবে কেন? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন প্রিন্সিপাল। আপনাদের গেটের সিসিটিভি ক্যামেরা নেই? সারা স্কুলে 26টা ক্যামেরা আছে নানান জায়গায়, গেটেও একটা ছিল। গত কয়েকদিন ধরে ওটা কাজ করছে না। কাজ করছে না? কতদিন ধরে? এই মাসখানেক হবে। এতদিনে সারাননি কেন? দেখুন, একটা স্কুলে না 1000টা কাজ থাকে, সব দিক সামলাতে হয়। কোম্পানিকে জানানো হয়েছে, আর তাছাড়া মাঝে ক্রিসমাসের ছুটি ছিল, সব মিলে হয়ে ওঠেনি। দেখুন, এতদিনে পুরনো রেপুটেড স্কুল, এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি। তাছাড়া বাচ্চারা অপরিচিত কারোর সঙ্গে কখনোই যায় না। আজকালকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট। বিবস্বান কথা বাড়াননি। পুলিশের চাকরিতে এতগুলো বছরের অভিজ্ঞতা থেকে তিনি জানেন বেশিরভাগ ক্ষেত্রে অপহরণের কেসে পরিচিত লোকেরাই জড়িত থাকে। সেটাই সবথেকে মারাত্মক ব্যাপার, কারণ মুক্তিপণ পেয়ে গেলেও পরিচিতি প্রকাশ হওয়ার ভয়ে বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখা হয় না। দুদিন ধরেই ডাব্বু অপহরণ কেস নিয়ে সারা দিল্লিতে ছুটে বেড়াচ্ছেন বিবস্বান। বিধ্বস্ত অবস্থায় সন্ধে নাগাদ অফিসে ফিরে নিজের ডেস্কে বসেছিলেন তিনি। তখনই রোহিত ঘরে ঢুকল। কি খবর রোহিত? মন্ত্রী হিসাবে সুরেন্দ্র শেঠ যথেষ্ট জনপ্রিয়, নিজের দায়িত্বটুকু ভালোভাবেই পালন করেন তিনি। তবে রিতেন্দ্রর রেকর্ড সুবিধার নয়। লেখাপড়ায় ভালো ছিল না, রাজনীতি করতে গিয়ে কলেজে লেখাপড়া করেনি, রাজনীতি করার মতো প্রতিভাও ছিল না, ফলে সেখানেও কিছু হয়নি। এই ব্যবসাটা মন্ত্রীমশাই নিজের টাকা ঢেলে দাঁড় করিয়ে দিয়েছেন। সেটাও যে খুব ভালোভাবে চালাতে পেরেছে সেটাও নয়, তবে গত বছর থেকে কিছু বড় অর্ডার পেয়ে এখন অবস্থা কিছুটা শুধরেছে। 2 মাস আগে নতুন ইউনিটও কাজ শুরু করেছে, সে উপলক্ষে পুজো পার্টি সবই হয়েছে। মোট কথা, রিতেন্দ্রর ধুঁকতে থাকা গাড়ির চাকা এখন ভালোই ঘুরেছে। আর কিছু? আর তেমন কিছু নয়। পরিবারের সবার রেকর্ডই একদম বেদাগ। দিবাকর শেঠকে তো আদর্শবাদী অধ্যাপক হিসাবেই সকলে জানে। রাজনীতির সঙ্গে এই পরিবারের সম্পর্ক অবশ্য বহুদিনের। দিবাকর ছাত্রমহলে স্পষ্টবাদিতা আর আদর্শের জন্য জনপ্রিয় ছিলেন, এখনও আছেন। ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার সম্মুখ সমরে নেমেছেন তিনি। আর বড় ছেলে? সুরেন্দ্রর বড় ছেলে মহেন্দ্র, তিনি বিদেশে থাকেন, সেখানে ভালো চাকরি করেন, দেশে কমই আসেন। শুনেছি তিনি বরাবরই মেধাবী ছাত্র ছিলেন, তাকে নিয়ে সুরেন্দ্র শেঠকে অতটা ভাবতে হয়নি। ডাব্বুর সঙ্গে বাড়ির বাকিদের সম্পর্ক কেমন ছিল? বাড়ির মধ্যে দিবাকরেরই অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ডাব্বু।
তার অপহরণের পর থেকেই দিবাকর খুব ভেঙে পড়েছেন। তার স্বাস্থ্য নিয়েই এখন বাড়ির লোকেরা চিন্তিত। মাঝে মধ্যেই নিজের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, মানা করলেও শুনছেন না, বলছেন ডাব্বুকে খুঁজতে যাচ্ছেন। বাড়িতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে নাকি, খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো। উঠে দাঁড়ালেন বিবস্বান। দিবাকর শেঠের সঙ্গে কথা বলা দরকার। আমার মন বলছে উনি হয়তো আমাদের সাহায্য করতে পারবেন। চলো তো। আচ্ছা বলুন তো, এমন কে আছে যাকে ডাব্বু বিশ্বাস করে তার সঙ্গে যেতে পারে? আপনার কি মনে হয়? ব্যালকনিতে বসেই কথা হচ্ছিল, তবে এবার বৃদ্ধের চোখে বুদ্ধির দীপ্তির বদলে একটা গাঢ় অবসাদ দেখতে পাচ্ছিলেন বিবস্বান। নীরবে মাথা নেড়ে দিবাকর বললেন, খুব শান্ত ছেলে ডাব্বু, একা একা কোথাও যেত না। সিডনি হারিয়ে যাওয়ার পর থেকে খুব ভেঙে পড়েছিল। কখনো কি আপনাকে এমন কারো কথা বলেছিল যে স্কুলে ওর সঙ্গে দেখা করতো বা ওকে ফলো করতো? না, বলেনি। আমি তো ভাবতেই পারছি না ডাব্বুকে কেউ কেন কিডন্যাপ করবে। টাকা পয়সার ব্যাপার হলে তো না হয় বুঝতাম। 3 দিন হয়ে গেল, টাকা চেয়ে ফোনও তো আসলো না। দিবাকরের চোখ ছলছল করছিল। প্লিজ স্যার, আপনি শান্ত হন। আমরা ডাব্বুকে খুঁজে বের করার যথাসম্ভব চেষ্টা করছি। সুরেন্দ্রজির কাছে শুনলাম আপনি অস্থির হয়ে পড়েছেন, একা একাই সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, ডাব্বুকে খুঁজতে বেরিয়ে পড়ছেন। প্লিজ এমন করবেন না। এই অবস্থায় আপনার কিছু হলে সেটা কারো পক্ষেই সুখকর হবে না, তাই না? একা একা কোথায়? আমি কি আর এই বয়সে গাড়ি চালাতে পারি? তিওয়ারি সঙ্গে থাকে তো। আমি পারছি না অফিসে। ছোট্ট ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে জানি না। হাত পা গুটিয়ে ঘরে বসে থাকা তো সম্ভব নয়। আপনারা চেষ্টা করছেন জানি, আমি আমার মতো করে চেষ্টা করে দেখছি। ডাব্বুর ছবি দেখে দিল্লির রাস্তায় রাস্তায় সকলকে দেখাচ্ছি, কেউ যদি কোনো খবর দিতে পারে। চারিদিকে নজর বোলালেন বিবস্বান। ঘরটা অগোছালো হয়েছিল, টেবিল ও বিছানায় বইপত্র ছড়ানো। আচ্ছা, আমাকে ডাব্বু আর সিডনির একটা ছবি দিতে পারবেন? দিবাকরকে বিষাদের এই গভীর গহ্বর থেকে বের করার চেষ্টা করলেন বিবস্বান। দিবাকর মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। কাঠের আলমারির পাল্লা খুলতেই কিছু জামা কাপড় আর কয়েকটা পলিথিনের প্যাকেট হুড়মুড় করে নিচে পড়ল। রোহিতের মনে হলো বৃদ্ধ নিজে ঠিকমতো গোছগাছ করতে পারেন না। এই বয়সে সেটা অস্বাভাবিক নয়। বাড়ির লোকেরাও হয়তো তাকে খরচের খাতাতেই ফেলে দিয়েছে। অন্তত ঘরের অবস্থা দেখে তাই মনে হয়। জিনিসপত্র আবার আলমারিতে তুলে একটা অ্যালবাম নামিয়ে আনলেন দিবাকর। সেখান থেকে একটা ফটোগ্রাফ বের করে আনলেন তিনি। তাতে একটা 7 কি 8 বছরের ছেলে উজ্জ্বল সোনালি রঙের একটা কুকুরকে জড়িয়ে ধরে বসেছিল। বিবস্বানের মোবাইল বাজতে শুরু করে দিল। ঘরের বাইরে গিয়ে ফোনটা ধরলেন তিনি। কিছুক্ষণ কথা বলে ঘরে এসে দেখলেন রোহিত দিবাকরের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। চলো রোহিত, যাওয়া যাক। কোথায়? যেতে যেতে বলছি। বিবস্বান দিবাকরের দিকে তাকিয়ে বললেন, আসছি স্যার, সাবধানে থাকবেন। আর আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি স্যার। কথা দিচ্ছি খুব শিগগিরই ডাব্বু বাড়ি ফিরে আসবে। কথা দিচ্ছ তো? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন দিবাকর, যেন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরতে চাইছেন। রোহিতের মন খারাপ হয়ে গেল। গাড়িতে বসে রোহিত জিজ্ঞেস করল, কি ব্যাপার স্যার? ডাব্বুর স্কুলের প্রিন্সিপাল ফোন করেছিলেন,
ডাব্বুর এক সহপাঠীর মা নাকি প্রিন্সিপালকে ফোন করে জানিয়েছেন তার ছেলের সঙ্গে ডাব্বুর কিছু কথা হয়েছিল যেদিন সে হারিয়ে যায়। আমাদের এই মুহূর্তে ওই ছেলেটার সাথে কথা বলা ভীষণ দরকার। তখন সকাল 9:30 বাজে। সুরেন্দ্র শেঠের বাড়ির বসার ঘরে পরিবারের সকলে একত্র হয়েছেন। বিবস্বানের কথা মতো কমিশনার গিল এই বৈঠকের ব্যবস্থা করেছেন। তিনি নিজেও উপস্থিত। বাইরে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে গম্ভীর মুখে বিবস্বানের সঙ্গে কিছু আলোচনা করছিলেন। তখন একে একে সকলে ঘরে এলেন। সবার শেষে এলেন দিবাকর। বিবস্বান ঘরে ঢুকতেই সুরেন্দ্র জিজ্ঞেস করল, ডাব্বুর কোনো খোঁজ পাওয়া গেল? বসুন সকলে, বলছি। বিবস্বান আর গিলের মধ্যে ইশারায় কথা হলো। বিবস্বান কেশে গলা পরিষ্কার করে বললেন, সুরেন্দ্রজি, প্রথমে আপনার সঙ্গেই কথা বলি। সুরেন্দ্র জিজ্ঞাসু মুখে তাকালেন। সারা দেশে সরকারি শিশু ও প্রসূতি হাসপাতালে এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা তো বিশাল, আর সেখানে শিশু ও মহিলাদের বিনামূল্যে টিকা দেওয়া সহ সব রকমের চিকিৎসা করা হয়। এছাড়া সরকারি অনাথ আশ্রম ও হোমগুলিতেও অনেক ওষুধ ও টিকা প্রয়োজন হয়, আর এইগুলো সরবরাহ করার জন্য সরকার থেকে টেন্ডার ডাকা হয়। গত 1 বছরে এরকম 4টি বহুল প্রচলিত ওষুধের বড় টেন্ডার আপনার ছেলে পেয়েছে। ঠিক বলছি তো? সুরেন্দ্র জ্বলন্ত দৃষ্টিতে বিবস্বানের দিকে তাকিয়ে বললেন, টেন্ডারে রিতেন্দ্র বিট করেছিল, ওর কোট লোয়েস্ট ছিল। সেটাই তো প্রশ্ন। 1 বছরে রিতেন্দ্রর কোম্পানি একটা না, দুটো না, 4টি কোট কি করে লোয়েস্ট দিল বলুন তো? মার্কেটে এত কম্পিটিশন থাকা সত্ত্বেও রিতেন্দ্রর কোম্পানি পরপর 4টি বরাত পেয়ে গেল। ব্যাপারটা আপনার কেমন অবিশ্বাস্য মনে হয় না? এর সঙ্গে আমার নাতির অন্তর্ধানের কি সম্পর্ক? সে কথায় আমি পরে আসছি। আগে বলি, বাজারে রিতেন্দ্র শেঠের সম্পর্কে যেসব কথা ভেসে বেড়াচ্ছে তা একজন মন্ত্রী হিসেবে আপনার জন্য অ্যাটলিস্ট সম্মানজনক নয়। অন্যান্য ফার্মা কোম্পানি তো স্পষ্টতই গড়াপেটার ইঙ্গিত দিচ্ছে, আর এসব কথা বাইরে এলে আপনার মন্ত্রিত্ব তো যাবেই, সঙ্গে সম্মানও যাবে। রিতেন্দ্র উত্তেজিত মুখে উঠে দাঁড়ালো। বিবস্বানের দিকে আঙুল তুলে রুক্ষ কণ্ঠে বলল, কি বলতে চান কি আপনি? যা বোঝেন না তা নিয়ে কথা বলবেন না। এই সমস্ত প্রফেশনাল জেলাসি সব ইন্ডাস্ট্রিতেই থাকে। আমার ছেলে নিরুদ্দেশ, আর আপনি আমার বাড়ি বসে আমাকে অ্যাকিউজ করছেন। উত্তেজিত হবেন না, একদম উত্তেজিত হবেন না। আপনাকে বরং একটা খবর দিই, আপনার ফ্যাক্টরিতে রেড হয়েছে। সেখানকার কর্মচারীদেরও আপনার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আপনার তৈরি মেডিসিনের স্যাম্পল এতক্ষণে জয়সিং মার্গের পুলিশ ল্যাবে পৌঁছে গেছে। কর্মচারীরা জেরার মুখে স্বীকার করেছে আপনার ওষুধে খারাপ কোয়ালিটির উপাদান ও চকের গুঁড়ো মেশানো হয়। সোর্সের মাধ্যমে খবর পেয়ে আপনার সাপ্লায়ারকে অ্যারেস্টও করা হয়েছে, এবং সেও জানিয়েছে আপনার নির্দেশ মতোই আপনাকে কম গুণমানের ক্ষেত্রবিশেষে জাল উপকরণ যোগান দিত সে। হোপফুলি ল্যাবও সে কথা কনফার্ম করে দেবে আর অল্প সময়ের মধ্যেই। কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনি। আমার উকিল কোর্টে প্রমাণ করে দেবে আমি এসবের কিচ্ছু জানতাম না। সাপ্লায়ার মিথ্যে কথা বলছে, সে আমাকে ঠকিয়েছে। এসব আমার আড়ালে হচ্ছিল। আরে বাবা, আপনি ভুল করছেন। আমি কেন প্রমাণ করব? আপনি নিজেই স্বীকার করবেন। ছেলেকে ফেরত চাই তো আপনার। তোর মনে কি বলতে চাইছেন? আমার ছেলেকে কিডন্যাপ করে আমাকে ব্ল্যাকমেল করবেন আপনারা? না না, পুলিশের স্বীকার করানোর পদ্ধতি একটু আলাদা। আমরা ওরকম করি না। তবে আপনার ছেলে নিজেই চায় আপনি আপনার দোষ স্বীকার করুন। রাবিশ! কি গল্প বানাচ্ছেন সব? আমার ছেলে নিজেই নিজেকে কিডন্যাপ করেছে। কতটুকু ছেলে? ওর বয়স সবে 8 অফিসার, সবে 8। ঠিকই বলেছেন, এই বয়সটা খুব সেন্সিটিভ, সেটাও জানেন তো। আর আপনার ছেলে এমনিতেও যথেষ্ট পরিণত ও কোমল মনের, সেটাও নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু এখন প্রশ্ন হলো, সে আপনার এই ব্যবসার কথা জানলো কি করে? দিবাকরজি?
দিবাকর শেঠের দিকে ঘুরলেন বিবস্বান। দিবাকর পাথরের মতো স্থির মুখে বসেছিলেন। বিবস্বান তাকে জিজ্ঞেস করলেন, আপনার অধ্যাপনার বিষয়টা কি ছিল জানো? বায়োকেমিস্ট্রি। রিতেন্দ্রর ফ্যাক্টরির নতুন ইউনিট উদ্বোধনের পার্টিতে গিয়েছিলেন আপনি, আর সেখানেই ফ্যাক্টরি ঘুরে দেখে আপনার সন্দেহ হয় ওষুধ তৈরির উপাদানগুলি জাল ও নিম্নমানের, তাই তো? দিবাকর সায় দিয়ে বললেন, শুধু তাই নয়, ওগুলির মধ্যে কিছু উপাদান শিশু ও প্রসূতিদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব ওষুধের ব্যবহারে দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যেতে পারে। সুরেন্দ্র এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এবার তিনি রিতেন্দ্রর দিকে তাকিয়ে বললেন, এসব কি সত্যি তুমি এমন করেছো? ছি 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 ছি। রিতেন্দ্র উত্তর দিল না, গম্ভীর মুখে বসে রইল। বিবস্বান বললেন, এতে আপনার দোষও কম নয় সুরেন্দ্রজি। পুত্র স্নেহে অন্ধ হয়ে আপনি একের পর এক অর্ডার পাইয়ে দিয়েছেন তাকে। তাতে আপনার ছেলের লোভ আরও বেড়ে গিয়েছে, আর আরও বেশি মুনাফার জন্য তিনি এখন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। কিন্তু ডাব্বু কোথায়? ওকে কে কিডন্যাপ করলো? বিবস্বান দিবাকরের দিকে তাকিয়ে বললেন, বলছি বাকিটা কি আপনি বলবেন না আমি বলবো? আমি আর নতুন করে কি বলবো? ফ্যাক্টরি দেখে এসে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমাদের বংশের ছেলে এইভাবে অসৎ উপায়ে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলে টাকা উপার্জন করবে, এটা ঠিক মেনে নিতে পারিনি। বোঝানোর চেষ্টা করেছিলাম রিতেন্দ্রকে। ও আমায় কথা দিয়েছিল এরকম অন্যায় আর করবে না। আমি বিশ্বাস করেছিলাম ওর কথা। চুপ করে মাথা নাড়ছিলেন দিবাকর। বিবস্বান জানতে চাইলেন, তারপর? মাসখানেক আগে তেওয়ারির নাতি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। আমি ওদের বাড়ি যাই ওকে দেখতে। গিয়ে দেখি তার কিছুদিন আগে জ্বরের জন্য হাসপাতাল থেকে জেনেরিক ওষুধ কিনে খাওয়ানো হয়েছিল তাকে। 7 দিন পর থেকে ওর সারা শরীরে ঘা ছড়িয়ে পড়তে থাকে। ওষুধের শিশি তুলে দেখলাম সেটা রিতেন্দ্রর ফ্যাক্টরিতে তৈরি ওষুধ। সঙ্গে সঙ্গে আমি দায়িত্ব নিয়ে বাচ্চাটাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করাই। ভাগ্যক্রমে বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে। দেরি হলে আর বাঁচানো যেত না। তখনই ঠিক করি এই ভয়ঙ্কর খেলা বন্ধ করতে হবে। এরই মধ্যে একদিন আমার আর তিওয়ারির মধ্যে হওয়া কথা ডাব্বু শুনে ফেলে। ও খুব পরিণত মনের ছেলে, সব বুঝে ও নিজে থেকেই আমাদের সঙ্গে রইল। প্রথমে উড়ো চিঠি লিখে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম সুরেন্দ্র চিঠিগুলো বাড়ির লোকেদের দেখালে রিতেন্দ্র ভয় পাবে, কিন্তু তা হলো না। তাই আপনি পরের ধাপটা নিতে বাধ্য হলেন, তাই তো? আমি না, ডাব্বু জানতো ওর বাবার সবচেয়ে বড় দুর্বলতা ও নিচে। ও কোন একটা কার্টুনে দেখেছিল একটা বাচ্চা নিজেই নিজেকে কিডন্যাপ করায়। সেই প্ল্যানটা ডাব্বু আমাদের বলে। কিন্তু ডাব্বুকে ছেড়ে ওদিকে সিডনি বাঁচবে না, তাই আগে আপনারা সিডনিকে বাড়ি থেকে সরিয়ে ফেললেন, তাই তো? ব্রিলিয়ান্ট। আচ্ছা এবার বলুন তো, সিডনিকে এই বাড়ি থেকে বের করেছিলেন কিভাবে? ভোর রাতের দিকে ওকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেতে দিই আমি। এবার ঘুমিয়ে পড়লে ওকে তুলে আমি আর ডাব্বু মিলে আমার গাড়ির ডিকিতেই শুইয়ে রেখেছিলাম। সিডনিকে তোলা কি মুখের কথা? আমি বুড়ো মানুষ, তাই ওর শরীরের এই অবস্থা, আর ডাব্বু বাচ্চা। অনেক কষ্টে ওকে ওখানে রেখেছিলাম সেদিন। ভয় হচ্ছিল জেগে উঠে চিৎকার চেঁচামেচি না জুড়ে দেয়। ভাগ্যিস সেরকম কিছু হয়নি। তারপর? তারপর আর কি, সকালে তিওয়ারি এলো।
আমাদের সঙ্গে কিছুক্ষণ সিডনিকে খোঁজাখুঁজি করলো সেও। তারপর আমি ওকে পাঠালাম গাড়িতে তেল ভরে আনার জন্য। ও গাড়ি নিয়ে সোজা চলে গেল নিজের বাড়ি। সেখানে সিডনিকে রেখে গাড়িতে তেল ভরে ফিরে এলো। আর ডাব্বুকে, ওকে কিভাবে অপহরণ করলেন? এক ঘর লোকের বিস্মিত দৃষ্টির সামনে হো হো করে হাসলেন দিবাকর। বললেন, সিডনি আর ডাব্বু তিওয়ারিকে ভালো করেই চেনে, ভালোবাসে। তার সঙ্গে থাকতে এদের কারোরই আপত্তি হওয়ার কোনো কারণ নেই বলে প্ল্যানও সেইভাবেই করা হয়েছিল। স্কুল থেকে তিওয়ারি তুলেছিল ওকে। ডাব্বুর মা অত্যধিক ব্যস্ততার জন্য স্কুলে যেতে পারতো না বলে তিওয়ারির নামে এসকর্ট কার্ড বানানো হয়েছিল বছরের গোড়ার দিকেই। কথাটা বাকিরা ভুলে গেলেও আমরা ভুলিনি। ঠিক, সেদিন স্কুল থেকে ডাব্বুকে তিওয়ারিজিই তুলেছিলেন, সেরকমই প্ল্যান ছিল। যতই হোক ডাব্বু তো ছোট, উত্তেজনার বশে সে স্কুলের বন্ধুকে বলে ফেলেছিল কদিন সে স্কুলে আসবে না, দারুণ কিছু অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে। আর আপনিও রোজ ডাব্বুকে খুঁজতে যাওয়ার নাম করে তিওয়ারিজির বাড়িতে গিয়ে ওকে দেখে আসতেন, তাই তো? স্মিত মুখে মাথা নাড়লেন দিবাকর শেঠ। সেদিন আপনি যখন ডাব্বুর ছবি দেওয়ার জন্য আলমারি খুললেন, সেখান থেকে কিছু প্যাকেট হুড়মুড়িয়ে পড়েছিল। তাড়াহুড়োয় আপনি গুছিয়ে ঢোকাতে পারেননি। আমি সেখানেই ডগ ফুড আর ছোটদের জামা কাপড়ের দোকানের প্যাকেট দেখেছিলাম। স্কুলে ইউনিফর্মে গিয়েছিল ডাব্বু, জামা কাপড় কিনে পৌঁছে দিয়েছিলেন আপনি, আর সঙ্গে সিডনির জন্য ডগ ফুড। তবে কেন জানি না আমার মনে হয় ওগুলো আপনি আমায় ইচ্ছে করেই দেখিয়েছিলেন। চুপ করলেন বিভূষণ। দিবাকর ক্লান্ত দৃষ্টিতে তাকালেন। বিভূষণ বললেন, আপনি একজন অসাধারণ বুদ্ধিমান মানুষ, কিন্তু এমন ভুল আপনি করতেই পারেন না। আসলে আপনি নিজেই সূত্রগুলো আমার কাছে এগিয়ে দিচ্ছিলেন। আপনি চাইছিলেন আমি সত্যিটা সকলের সামনে আনি, তাই তো? দেখো, আমার 82 বছর বয়স। তুমি বোধহয় জানো আমি ক্যান্সার পেশেন্ট। বেশি দিন বাঁচব না। আমার বাবা দাদা এই দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। আমি দেশের জন্য, মানুষের জন্য এইটুকু করব না? উপরে গিয়ে তাদেরকে আমি কি উত্তর দেব? আমার নিজের সন্তানদের মধ্যে যদি পাপ প্রবেশ করে তবে তাদের শাস্তি দেওয়া আমারই দায়িত্ব কিনা? কমিশনার গিলের নির্দেশে রিতেন্দ্রকে অ্যারেস্ট করা হলো। এতক্ষণ নির্মলা চুপ করেছিলেন। এবার কেঁদে উঠে বললেন, ডাব্বু কোথায়? চিন্তা করবেন না, তিওয়ারিজি ডাব্বু আর সিডনিকে নিয়ে আসছেন। ওরা ভালো আছে, এসে পড়বে এখনই। রিতেন্দ্রর সামনে গিয়ে বিভূষণ বললেন, দেখুন, কোর্টে আপনার উকিল কি প্রমাণ করবেন আমি সত্যি জানি না। এত মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন আপনি। শুধু টাকার লোভেই নিজেকে পাপের পাঁকে নামিয়েছেন। তবে সন্তানের চোখে ছোট হয়ে বেঁচে থাকার চেয়ে বড় শাস্তি কি আর কিছু হয়? আমৃত্যু সেই শাস্তি পাওয়ার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? হ্যাঁ, শুনছিলেন গোয়েন্দা বিবস্বান সিরিজের দ্বিতীয় গল্প তৃতীয় রিপু। কাহিনী সমজা দাস, গল্প পাঠ ও রোহিতের চরিত্রে রণদীপ, বিবস্বানের চরিত্রে শঙ্খ, দিবাকর শেঠের চরিত্রে তমাল, সুরেন্দ্র শেঠের চরিত্রে কৌশিক, রিতেন্দ্র শেঠের চরিত্রে নীল, নির্মলা শেঠের চরিত্রে শিপ্রা, সুখবিন্দর গিলের চরিত্রে অভিষেক ও প্রিন্সিপালের চরিত্রে পার্থ। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি শুভজিৎ, নির্দেশনা স্মিতা, নাট্যরূপ দিশানি, বিশেষ সহযোগিতা লিও, পোস্টার কভারম্যান অভিব্রত ও সূত্রধার আমি অধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং সবার সঙ্গে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল অফুরান ভালোবাসা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।